গরিবের ইলিশ মাছ। মনে আছে সেই মাদ্রাসার ছোট্ট বাচ্চা ছেলেটির কথা যে বলেছিল বাংলাদেশের জাতীয় মাছ পাঙাশ। আসসালামু আলাইকুম। আসলে বাচ্চার দড়ি দিয়ে কি লাভ বলেন? বর্তমানে আমরা ইলিশ তো চোখেই দেখতে পারি না, খাওয়া তো দূরের কথা। এখনকার বাচ্চারা তো এটাই শিখবে। তো যাই হোক, আমি মাছগুলোকে 5 মিনিটের জন্য লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে মাজুনি দিয়ে ভালোভাবে ঘষে কালো অংশগুলো পরিষ্কার করে নিয়েছি। এরপর ভালোভাবে মাছগুলো ধুয়ে নিয়ে হলুদ, লবণ এবং মরিচ গুঁড়ো আর লেবুর রস দিয়ে মাখিয়ে এবারে ভাজতে চলে যাব। প্যানে ভালোভাবে তেল গরম করে মাছগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। খুব ভালোভাবে মাছগুলো মচমচে করে ভেজে নেব, এতে করে মাছের এক্সট্রা গন্ধটা আর থাকবে না। মাছগুলো এমনিতেই নরম, তাই হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। মাছগুলো একদিকে ভাজা হয়ে এসেছে, আমি এবার অপর পাশে একইভাবে ভেজে নেব। মাছগুলোকে একদম মচমচে করে ভেজে নেব, এতে করে মাছের গন্ধটা থাকবে না আর খেতেও ভালো লাগবে। যেহেতু পাঙাশ মাছ একটু নরম, তাই এই মাছগুলো ভেজে রান্না করলে ভেঙে যাওয়ার চান্স একদমই কম থাকে। মাছগুলো ভাজা হয়ে আসলে মাছগুলোকে এবারে আমি তুলে নেব। অনেকেরই অনেক রকম ভ্রান্ত ধারণা আছে এই মাছ নিয়ে। অনেকেই কিনতে গিয়েও লজ্জায় পড়ে কিনতে চায় না, অনেকে খেয়েও আবার বলে যে আমরা খাই না। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকেও খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে না ভাজলে কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যায়, তাই পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম পানি, এরপরে দিলাম রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, স্বাদ মতো লবণ। এখানে আমি মশলাটা আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি, যে যেরকম পরিমাণে মশলা খায় সেভাবেই দিতে পারে। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে ঝালের ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যায় আর তরকারির কালারটাও খুব সুন্দর আসে। এবারে সব মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে একে একে মাছগুলোকে দিয়ে দেব মশলার উপর। এভাবে মশলার উপরে খুব সাবধানে মাছগুলোকে দিয়ে দিতে হবে। খুব জোরে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে, মাছগুলো খুবই নরম। এবারে মাছগুলো এপিট ওপিট ওলট পালট করে দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, এতে করে মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারবে। এভাবে সবগুলো আমি এপিট ওপিট ওলট পালট করে দিলাম। এভাবে পাঙাশ মাছ একবার রান্না করে দেখবেন, যে খায় না সেও বুঝতে পারবে না যে এটা পাঙাশ মাছ ছিল। এবারে আমি মাছের তেলটা দিয়ে দিলাম। তেলটাকেও একটু মশলার সাথে নেড়েচেড়ে মাখিয়ে নিলাম। এবারে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে কড়াইটা হালকা করে ঝাঁকিয়ে দেব, এতে করে মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মিশে যাবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এবারে আমি চলে আসলাম আমার বারান্দা বাগানে। যেহেতু দেশি ধনিয়াটা সারা বছর পাওয়া যায় না, তাই আমি সবসময় চেষ্টা করি বন ধনিয়া আমার টবে লাগিয়ে রাখতে। যে কোনো সময় যখন তখন প্রয়োজনে আমি এখান থেকে তুলে নিতে পারি। নিজে হাতে কোনো কিছু লাগিয়ে সেটা খাওয়ার প্রাপ্তি আসলে অনেক বেশি, যদিও বা সেটা পরিমাণে কম হয়, তারপরেও প্রাপ্তি কিন্তু অনেক বেশি। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, প্রচন্ড বাতাস ছিল। এবারে আমি ধনিয়া পাতাগুলো নিয়ে গিয়ে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। এবারে ঢাকনা তুলে ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। মাছের তরকারিতে ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা স্মেল আসে, একদম যেন শীতের ফিল পাওয়া যায়। শীতকালে যেমন মাছের তরকারি বা যে কোনো তরকারি রান্না করার সময় ধনিয়া পাতা দিলে একটা সুন্দর স্মেল আসে, ঠিক সেরকমই একটা স্মেল আসছিল আর শীত শীত অনুভব হচ্ছিল। তো যাই হোক, প্রচন্ড গরমে রান্না করছিলাম, যদিও বা একটু শীতের ফিল নিয়ে নিলাম। এবারে আমি ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিলাম কড়াইটা। এ পর্যায়ে একদম চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। ঝোলটা একটু মাখো মাখো হয়ে আসলে আমি চুলাটা বন্ধ করে রেখে দেব। তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে, তাই না? প্যানটা আমি কিছুক্ষণ পর পর একটু করে ঝাঁকিয়ে দিচ্ছি, যাতে করে নিচ থেকে লেগে না যায়। তো এভাবে যদি আপনারা রান্না করে কাউকে খাইয়ে দেন, সে বুঝতেই পারবে না যে সে আসলে কি মাছ খাচ্ছে। কে কে পাঙাশ মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।